হাওড়া থেকে 91 কিলোমিটার জার্নি পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি তমলুকে। এখন ক্রস করছি দেউলটি, আর দেউলটি মানেই এর পরে কোলাঘাট ব্রিজ রূপনারায়ণ নদীর উপরে। আর হ্যাঁ, এই দেউলটি স্টেশন থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি খুব কাছে। শীতকালের একটা ডেস্টিনেশন আপনাদের কাছে হতেই পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো আর নমস্কার, আমি রাহুল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের স্বাগতম। আজ যাচ্ছি আপনাদের অতীব প্রিয় জায়গা দীঘা। একজন বাঙালি তার জীবনে কতবার যে দীঘায় যায় তার সে নিজেই জানে না। আর যে ট্রেনে আজকে জার্নিটা হচ্ছে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। হ্যাঁ জানি, এটি আপনাদের ফেভারিট ট্রেন। এই ট্রেনের জার্নি আমার চ্যানেলে আগে ছিল না। আগে যে জার্নিটা দেখেছিলেন সেটা ছিল লোকাল ট্রেনে কিভাবে দীঘায় যাবেন। আর আজকের এই ট্রেনের জার্নিটা আপনাদের দেখাবো। ট্রেনের সমস্ত ডিটেলস যা আমি জানতে পারবো সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস 6:45-এ 19 নম্বর প্ল্যাটফর্ম, মানে নিউ কমপ্লেক্সে যেতে হবে আমাদের। তো এখন নিউ কমপ্লেক্সের দিকে যাই। আমি এখন রয়েছি 11-12 নম্বর প্ল্যাটফর্মের সামনে। নিউ কমপ্লেক্সে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে ওল্ড কমপ্লেক্স, আমি এখানে ছিলাম। এখন এই সামনের রাস্তা দিয়ে নিউ কমপ্লেক্সের দিকে যাচ্ছি। 19 নম্বরে আমাদের ট্রেন দিয়েছে। এই রাস্তা ধরে চলে যাওয়া যায়, আবার সামনে দিকেও আপনারা যেতে পারেন, কিন্তু আমি আর বাইরে বেরোইনি, ভিতর থেকে এই দিক দিয়েই চলে যাচ্ছি। আর ওই যে সামনে রয়েছে হাওড়া মেট্রো, হাওড়া মেট্রোর গেট রয়েছে। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস 19 নম্বর প্ল্যাটফর্ম। ওই যে দূরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওয়েভ 4 ইঞ্জিনকে নিয়ে। গতকাল যেহেতু তাম্রলিপ্ত এবং কান্ডারি রিশিডিউল ছিল, এই এক্ষুনি কান্ডারি ঢুকলো, কিছুক্ষণ আগে ঢুকলো এই সাঁতরাগাছি কারশেডের ওয়েভ 4 ইঞ্জিনকে নিয়ে। এখনও লোকো পাইলট স্যারটা নামেননি। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস কান্ডারি এক্সপ্রেসের সাথে রেক শেয়ার করে। সিটটা রয়েছে কিছুটা এরকম, বেশ আরামদায়ক সিট রয়েছে এখানে। আর এখানে কিছু রেখে খাওয়ার জন্য একটা টেবিল মতন রয়েছে। আর এখানে যদি লাগেজ ফুড স্পেসের কথা বলি, বেশ অনেকটাই ফুড স্পেস রয়েছে। উইন্ডো বেশ বড়ই রয়েছে, আর প্রতি সিটের জন্য একটা করে চার্জিং সকেটও এখানে রয়েছে। ইন্ডিয়ান রেলওয়েতে যে শর্টেজ যে ট্রেনগুলো রয়েছে, যেমন এই দীঘা হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, এটা অনেকটা কম দূরত্ব অতিবাহিত করে, তবু এখানে রয়েছে একটি প্যান্টিকার। এই যে দেখতে পাচ্ছেন প্যান্টিকার রয়েছে হামসাফারের কোচ। আর এই প্যান্টিকারে পরেই D9 রয়েছে আমাদের কোচ। তো D9, তো এই ট্রেনে আমাদের কোচটি হলো D9 সেকেন্ড সিটিংয়ে। তৎকালে টিকিট কেটেছিলাম, আগে থেকে টিকিট পাইনি। গতকাল 11:10-এ যখন তৎকালে টিকিটটা ছেড়েছিল তখনই কেটে নিয়েছিলাম। আর D9-এ আমাদের সিট পড়েছে 2 আর 3। তো কোচে যাওয়া যাক, গিয়ে নিজের সিটটা দেখি কোথায় পড়েছে। এই হচ্ছে আমাদের সিট, 2 নাম্বার সিট আর 3 নাম্বার। বসে দেখা যাক। এখানে একটা লেগ স্পেস দিয়েছে খুব সুন্দর, একটা বটল হোল্ডার দিয়েছে, আর একটা এরকম টেবিল মতন দিয়েছে যেখানে রেখে আপনি ল্যাপটপের কাজ কিংবা খাওয়া দাওয়া করতে পারবেন। স্পেস মোটামুটি ঠিক রয়েছে। আর এইদিকে আমাদের উইন্ডো সিট পড়েনি। আর এখানটা একটা রয়েছে চার্জিং সকেট, 3টে সিটের জন্য একটা চার্জিং সকেট দিয়েছে। এখন বাজে 7:34। আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস এখনও প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোয়নি। বেশ খানিকক্ষণ লেট হয়ে গেছে প্রথমেই, এখনও ডিপার্চার এখান থেকে হয়নি। দেখা যাক কখন ডিপার্চার হয়। এখন বাজে 7:48। আমাদের এই তাম্রলিপ্ত এক্সপ্রেস বেশ খানিকটা লেট করে হাওড়া থেকে ডিপার্চার নিচ্ছে। এই ট্রেন ছাড়া সঠিক সময় ছিল 6:45। থেকে যেহেতু এই ট্রেনটা বেশ খানিকটা সময় দেরি করে ডিপার্চার হচ্ছে, তাহলে অবভিয়াসলি আমরা দীঘাতে বেশ খানিকটা দেরি করেই পৌঁছাবো। তো আপনারা ডিপার্চারটা দেখুন।
এই ব্রিজটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, কিন্তু এখনো যানবাহন এর উপর থেকে যাচ্ছে না। এই যে লাইনটা আসছে, এই লাইনটা শালিমার হয়ে আসছে, সাঁতরাগাছিতে গিয়ে অ্যাড হবে। আর আমরা এখন বর্তমানে হাওড়া লাইন থেকে আসছি। হাওড়া থেকে 7 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে। এখানে আসার সময় ছিল 7টা 2। যেহেতু হাওড়া থেকে বেশ খানিকক্ষণ পথ দেরি করে আমাদের এই ট্রেন ছেড়েছে, তাই এখানেও দেরি করে এসেছে। আর এখানে হল টাইম হচ্ছে কিনা 2 মিনিট। ওইদিকে যে সিসি ক্লাসগুলো রয়েছে ওরা কিন্তু স্টেশন পায়নি। আমাদের এই ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে 31 কিলোমিটার পথ অতিক্রম করে এখন অবশেষে এসে পৌঁছেছি উলুবেড়িয়াতে। এখানে 2 মিনিটে হল্ট রয়েছে আর আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। আর এখানেও সেম অবস্থা হয়েছে, পিছনে যে সিসি ক্লাসগুলো রয়েছে তারা প্ল্যাটফর্ম পায়নি। তো ট্রেন জার্নিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ট্রেন কিন্তু 1 মিনিট হল দিয়ে কিন্তু একটা জিনিস আমি দেখলাম এই মুহূর্তে, ওই দেখুন সামনে দেখুন একটা মেয়ে উঠছে, মহিলা উঠছে, সিগন্যাল হয়ে গেছে তবু ওঠেনি, নিচে নেমে জল ভরছিল। তো তাই জন্য আমাদের গার্ড স্যার ফের ট্রেনটা দাঁড় করিয়েছেন। অবশেষে মেয়েটি আবার ট্রেনে উঠলো এবং আমাদের ট্রেন আবার ছাড়া হবে। তো আপনারা ট্রেনে ওঠার সময় এমন করবেন না, সিগনালে ট্রেন দাঁড়াক বা স্টেশনে ট্রেন দাঁড়াক, কতক্ষণ দাঁড়াচ্ছে সেটা আপনারা আগে জানুন, তারপরে নিচে নামুন। ট্রেন ছেড়ে দেবে ওঠার জন্য আপনারা কান্নাকাটি করবে, তখন হয়? ঢুকে গেছে নিচে। হ্যাঁ, এরকম ঘটনা আগে ঘটেছিল। ওই দেখো ওই ট্রেন উঠছে, তো একটা অন্য পাখি উঠে যাচ্ছে, ভেতর দিয়ে চলে যাবে। হ্যাঁ, তো আমাদের ট্রেন এখন উলুবেড়িয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো এখন
এখন ট্রেন চলাকালীন আমাদের এই সেকেন্ড সিটিংয়ের বাথরুমটা কেমন আছে আপনাদের একবার দেখিয়ে দিই। তো দেখুন, এখানে রয়েছে একটি বেশ বড় মিরর রয়েছে, আর এখানে একটি ট্যাপ রয়েছে, একটা মেশিন রয়েছে, জল পরিমাণ মতন আসছে, এবং এখানে রয়েছে একটি ওয়েস্ট বিন। তো একটা বাথরুমে ঢোকা যাক, কেমন দেখে আপনাদের জানাই। তো আমি এখন এখানে এসেছি, এটা হচ্ছে কি না ওয়েস্টার্ন স্টাইল বাথরুম। এখানে একটা মিরর রয়েছে, বেশ বড় বলবো এমনটা নয়, তো রয়েছে একটি মিরর, নোংরা রয়েছে, পরিষ্কার করা উচিত। আর এখানে রয়েছে একটি বেসিন, একটা ট্যাপ রয়েছে, জল পরিমাণ মতন আসছে। আর এখানে রয়েছে একটা পটি করার জায়গা, পরিষ্কার আছে এমনটা আমি বলবো না, নোংরাই রয়েছে। ইন্ডিয়ান রেলওয়ের কাছে অনুরোধ, আপনারা যেহেতু এই ট্রেনটা প্রত্যেক দিন চলে, তাই সকলের সুবিধার্থে পরিষ্কার রাখা উচিত। তো আপনাদের এই ট্রেনের ভাড়ার কথা বলি। এই ট্রেনের 3টে ক্লাস রয়েছে, একটা জেনারেল, 2 সেকেন্ড সিটিং এবং সিসি ক্লাস অর্থাৎ এসি চেয়ার কার। তো ভাড়ার কথা যদি বলি, তো জেনারেলে 90 টাকা, আর সেকেন্ড সিটিংয়ে 105 টাকা, আর সিসি ক্লাসে রয়েছে 380 টাকা। আমি সেকেন্ড ক্লাসে তৎকালে টিকিট কেটেছি, আমার নিয়েছে 115 টাকা। আপনারা যদি কিছুদিন আগে টিকিট কাটেন, আর যদি পেয়ে যান, তো সেকেন্ড সিটিংয়ে আপনাদের পড়বে 105 টাকা। তো আপনারা যদি এই ট্রেনে যান, খাওয়া দাওয়ার কোনো কিছু অভাব হবে না। প্রতি মুহূর্তে কোনো না কোনো ভ্যান্ডার প্রতি কোচে ঘুরে বেড়াচ্ছে, কারণ এই ট্রেনে তো প্যান্টি কার্ড রয়েছে। তো আমরা এখন ক্রস করছি দেউলটি, আর দেউলটি মানেই এর পরে কোলাঘাট ব্রিজ, রূপনারায়ণ নদীর উপরে। আর হ্যাঁ, এই দেউলটি স্টেশন থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি খুব কাছে। শীতকালের একটা ডেস্টিনেশন আপনাদের কাছে হতেই পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো আর কিছুক্ষণের পরে কোলাঘাট ব্রিজ আসছে, আপনারা কোলাঘাট ব্রিজ থেকে দেখুন। তো এই ট্রেনে কিছু সময় অন্তর এসে এই দাদা পরিষ্কার করে দিয়ে যাচ্ছেন, যেটা দেখে খুবই ভালো লাগলো। তো হাওড়া থেকে 58 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি মেছেদা স্টেশনে। মেছেদা থেকে আর আমাদের ট্রেন পাঁশকুড়ার দিকে যাবে না, এই দিক থেকে বাইপাস হয়ে দিঘার লাইনে আমরা চলে যাব। তো এখানেও এই ট্রেনটি 2 মিনিটের হল্ট, আর আমরা এখন এসেছি এই 5 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন বাজে 9:12। আমি আগের যে দীঘায় যাওয়া যে ট্রেন জার্নিটা ছিল, সেই ভিডিওতে আমি জিজ্ঞেস করেছিলাম যে চপ মেছেদার না পাঁশকুড়ার। আপনারা অনেকে বলেছেন যে চপ পাঁশকুড়ার। তো মেছেদার থেকে যারা আছেন তারা কমেন্ট করে জানান যে এটা কি সত্যি। কাকু, চপ পাঁশকুড়ার না মেছেদার? পাঁশকুড়ার। তো অনেকে বলে মেছেদার চপ। কাকু, অনেকে বলছে মেছেদার চপ, পাঁশকুড়ার চপ ভালো তাহলে।
আপনারা দেখতে পেলেন যে কাকু চপ বিক্রি করছে, তাকে আমি জিজ্ঞেস করলাম যে চপ মেছেদার না পাঁশকুড়ার। কাকু বললো যে মেছেদার চপ খারাপ। তো মেছেদা দিকে যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাকু সত্যি কথা বললো। হাওড়া থেকে 91 কিলোমিটার জার্নি পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি তমলুকে। এর আগের নাম ছিল তাম্রলিপ্ত। আর আমাদের এই 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসের নামকরণও করা হয়েছে এখানকার নামের অনুসারে, তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো এখানেও প্রায় 2 মিনিটের হল্ট রয়েছে। আর আমরা এখন রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা ঢুকছি কাঁথি স্টেশনে। তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে 152 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছেছি কাঁথিতে। কাঁথির আগের নাম ছিল কন্টায়। আর এই কাঁথি থেকে আপনারা খুব সহজে, রোড অ্যাক্সেসিবিলিটি খুব ভালো, এখান থেকে সহজে আপনারা চলে যেতে পারেন মন্দারমণিতে। তো এখানেও আমাদের ট্রেনে 2 মিনিটের হল্ট। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছি। এখান থেকে ছেড়ে যাওয়ার পর এর পরবর্তী হল্ট হচ্ছে রামনগর বেঙ্গল এবং তারপরেই আসছে দীঘা। তো আপনাদের সাথে একেবারে রামনগর বেঙ্গল স্টেশনে দেখা হবে। তো নির্ধারিত সময় যেমন ছিল 2 মিনিটের হল্ট, এখানে 2 মিনিটের পরেই আমাদের ট্রেন কাঁথি থেকে এখন ডিপার্চার হচ্ছে। এর পরবর্তী স্টেশন রামনগর বেঙ্গল, তারপরেই আসছে দীঘা। যেহেতু এটা এক্সপ্রেস ট্রেন তাই সব স্টেশনে এই ট্রেনটি দাঁড়াচ্ছে না।
যেহেতু আমাদের এই ট্রেনটি হাওড়া থেকে 1 ঘন্টা দেরিতে ছেড়েছিল, তাই সেই 1 ঘন্টা দেরিটাই এখনও বজায় রেখেছে। মেকআপ এখনও করতে পারেনি, আর আশা রাখছি মেকআপ করতেও পারবে না, কারণ দীঘা তো প্রায় চলে এলো। এরপরেই রামনগর বেঙ্গল স্টেশন এবং তারপরেই দীঘা। তো 176 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি রামনগর বেঙ্গল এই স্টেশনে। আর এই স্টেশন থেকেও খুব সহজেই আপনারা মন্দারমণি চলে যেতে পারবেন। রোড অ্যাক্সেসিবিলিটি খুব ভালো। স্টেশনের বাইরে গিয়ে অটো কিংবা টোটোর মাধ্যমে আপনারা মন্দারমণি চলে যেতে পারবেন। আর এরপরে আর একটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, সেই স্টেশনে আমাদের ট্রেন দাঁড়াবে না, তারপরেই দীঘা। তো আপনাদের সঙ্গে দেখা হবে দীঘার আউটারে। স্টেশন থেকে আপনারা খুব ভালোভাবেই দীঘার যে জগন্নাথ মন্দির করা হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। আমাদের ট্রেনের আগের অংশ অর্থাৎ লোকোমোটিভ যেটা রয়েছে সেটা দীঘা স্টেশনে অলরেডি ঢুকে গেছে। আমরা যেহেতু অনেকটা পিছনে রয়েছি তাই আমরা এখনো প্রবেশ করিনি। ওই যে দূরে দেখুন, ওটাই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, খুব সুন্দরভাবে সুসজ্জিত আছে। যেহেতু তাম্রলিপ্ত প্রায় 1 ঘন্টা লেট, তাই দেখতে পাচ্ছেন এই তাম্রলিপ্তটা আবার হাওড়ার দিকে যাবে, এই জন্যই স্টেশনে এত ভিড়। সবাই আবার এই তাম্রলিপ্ততে উঠবে এবং রিটার্ন করবে। আর আমরা যারা এই ট্রেনে করে এখন এলাম, আমরা এবার দীঘার বিভিন্ন যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, মন্দির আছে, সেগুলো দর্শন করতে চলে যাব। তো ফাইনালি চলে এলাম দীঘা। হাওড়া থেকে 185 কিলোমিটার জার্নি পথ শেষ হলো। আর হাওড়া থেকে 1 ঘন্টা লেটে এই ট্রেনটা ছেড়েছিল, আর এখানেও প্রায় ওই 1 ঘন্টা লেটেই এসেছে। 10টা 15-তে আসার সময় ছিল, আর এখন বাজে 11টা 33। ওই 1 ঘন্টা 15 মিনিট মতন লেট রয়েছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন দীঘার কিরকম ক্রেজ এখন চলছে, কত পরিমাণ দর্শনার্থী এসেছে। এই যে পাশে একটা লোকাল দাঁড়িয়ে রয়েছে, দীঘা মেছেদা লোকাল, এটা আর কিছুক্ষণের মধ্যে দীঘা থেকে ছেড়ে যাবে। তো ওভারঅল জার্নি এই ট্রেনের ঠিকঠাকই লেগেছে, শুধু একটু টাইমে চললে না আরও ভালো হতো। খুব অনায়াসে এবং অ্যাক্সেসিবিলিটি খুবই ভালো ছিল। আমরা দীঘাতে পৌঁছে গেছি। এবার আমি স্টেশনের বাইরে যাব, ওখান থেকে অটো টোটো যদি কিছু পাই আমরা হোটেলের দিকে যাব। তো আমি এই মুহূর্তে চলে এসেছি দীঘা স্টেশনের বাইরে। এখনও স্টেশন প্রেমিসেস থেকে বাইরে বের হইনি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটা দীঘার রেলওয়ে স্টেশন, এখনও ভিতরে কাজ চলছে। হয়তো এটাও অমৃত ভারত যে প্রকল্প রয়েছে তার আয়ত্তাধীন, আমি ঠিক জানি না। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন বাইরে যাব, বাইরে গিয়ে এই যে আমার পিছনে যে এরা বেরোচ্ছে এই রাস্তা ধরেই বাইরে যাব। বাইরে গিয়ে কোনো টোটো বা অটো নিয়ে আমরা যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই দীঘার রেলওয়ে প্রেমিসেসের বাইরে বেরোলাম। আগে চারিদিকে টোটো বা অটো থাকতো, কিন্তু এখন এই মন্দিরের জন্য এখন টোটো বা অটো কিছু নেই। হয়তো কিছুটা হেঁটে গিয়ে তারপরে টোটো বা অটোতে উঠতে হবে। এখন এই মন্দির উদ্বোধনের জন্য আমরা খুব প্রবলেম ফেস করলাম, কারণ টোটো অটোকে জিজ্ঞেস করছি 300-400 টাকা চাইছে ওল্ড দীঘা যেতে স্টেশনের কাছ থেকে। আপনারাই বলুন স্টেশন থেকে ওল্ড দীঘার কতটা দূরত্ব হবে? এই দূরত্বের জন্য তারা চাইছে 300 থেকে 400 টাকা। ভাই আমার পক্ষে 300-400 টাকা দিয়ে ওই টোটো করে যাওয়ার পক্ষে পোষাবে না, আমি যেতেও পারবো না, অত বড় লোক নয়। যারা বড় লোক আছেন বা যারা মুরগি হতে চান তারা যেতেই পারেন। আর আমি হাঁটা পথেই লাগাচ্ছি, হেঁটেই চলে যাব ওল্ড দীঘার কাছে। আর যদি যেতে যেতে কিছু রানিং টোটো পাই তাহলে সেই টোটোতে উঠে যাব। তো আমি রুমে চলে এসেছি। আমি আছি হোটেল রত্নদ্বীপে। এখানে
হোটেলের বিস্তারিত সমস্ত তথ্য পরে একটা ভিডিওতে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। আর ট্রাভেল এবং ট্রেন জার্নি রিলেটেড ভিডিও আমি করে থাকি। এই সমস্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।